আজ ঐতিহাসিক ৩৫ জুলাই, স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঠিক আগের দিন। অসহযোগ আন্দোলন ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। মানুষের হৃদয় উপকূলে ধ্বনিত হয় পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। অসহযোগ আন্দোলনে এদিন প্রাণহানি ঘটে শতাধিক মানুষের। এদিন আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটও খারিজ করে দেয়া হয়। ফলে জঙ্গি দমন কায়দায় এদিন শিক্ষার্থী সহ সাধারণ মানুষের বুকের তাজা রক্ত ঝরাতে হাসিনার পালিত আইনশৃঙ্খলা বাহিনী আরও হিংস্র ও বেপরোয়া হয়ে ওঠে। এরই মধ্যে সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক ভিডিও বার্তায় মার্চ টু ঢাকার ঘোষণা দেন। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে, আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত। তিনি জানান 6 নয় 5 আগস্টেই হবে লং মার্চ টু ঢাকা। ঘোষণাটি আসে রাতে। এরপরই সারা দেশের বিপ্লবী ছাত্র জনতা রওনা হয় ঢাকার অভিমুখে। সমন্বয়করা জানান, মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল মূলত একটি ফাঁদ। আসিফের ঘোষণার পরই উত্তাপ ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার বাতাসে। তখন বড় একটা কিছুর জন্য প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় দফায় টানা 1.5 দশকের মসনদ ত্যাগের আগাম বার্তা পাচ্ছিল ফ্যাসিস্ট হাসিনা। এক দফা দাবিতে অনড় হয় ছাত্র জনতা সহ দেশের আপামর মানুষ। সবখানে একটাই স্লোগান, 1 2 3 4 স্বৈরাচার গদি ছাড়। সেই দাবিতেই 4 আগস্ট সারা দেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি। দেশজুড়ে আরও কঠোর করা হয় কারফিউ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিন সকাল থেকেই ছাত্র জনতার প্রতিরোধে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশের সশস্ত্র হামলা খালি হাতেই মোকাবেলা করতে থাকে কয়েকশো মানুষ। রামপুরায় নামে ইস্ট ওয়েস্ট, ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দমনে আওয়ামী পেটুয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে রাষ্ট্রযন্ত্রের সব নিরাপত্তা বাহিনী স্বাধীন বাংলাদেশের ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ চালায়। নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকে ছাত্র জনতার ওপর। একের পর এক ঢলে পড়ে তরতাজা প্রাণ। উত্তরা, বাড্ডা, প্রগতি সরণিতেও একই চিত্র। কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, শাহবাগ, বাংলা মোটর আর ধানমন্ডি তখন যুদ্ধক্ষেত্র। এ সময় ক্ষুব্ধ আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে ভাঙচুর চালায় বিভিন্ন সরকারি স্থাপনায়। বিএসএমএমইউ কম্পাউন্ডের ভেতরেও দেয়া হয় আগুন। নিম্ন আদালতের মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেও ক্ষোভ ঝাড়তে থাকে আন্দোলনকারীরা। এদিকে হাসপাতালগুলোতেও তখন বইছে রক্তের স্রোত। গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে ডাক্তার ও নার্সদের তখন নাভিশ্বাস অবস্থা। এক ঢাকা মেডিকেলেই কয়েক ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয় ৬৭ জন। আহত হয়ে চিকিৎসা নেয় প্রায় ২৫০ মানুষ। এর মধ্যে জরুরি বিভাগে ৭ জনের মৃত্যু হয়। এদিকে মিরপুরে তখন দেখা যায় এক অভূতপূর্ব চিত্র। সরকার সমর্থিত বাহিনীর বিপরীতে আন্দোলনকারীদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ায় একদল সেনা সদস্য। এ সময় সেনা সদস্যরা পুলিশ ও ছাত্রলীগকে উদ্দেশ্য করে ফাঁকা গুলি ছুড়লে ভিন্ন হিসেব নিকেশের গন্ধ পায় সাধারণ মানুষ। রক্তের দাম মেটাতে সারা দেশেই তখন ছাত্র জনতার শক্ত প্রতিরোধ। রীতিমতো যুদ্ধক্ষেত্রের রূপ নেয় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, দিনাজপুর, ঝিনাইদহ সহ গোটা দেশ। ক্ষমতা টেকানোর শেষ চেষ্টায় তৎকালীন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে বসে শেখ হাসিনা। শেষ বৈঠকেই গুলি চালিয়ে আন্দোলন দমাতে সেনাবাহিনীর ওপর চাপ দেয় ফ্যাসিস্ট শেখ হাসিনা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন, ঢাকা।